পারমাণবিক বিস্ফোরণের পর হিরোশিমা ও নাগাসাকিতে জনবসতি গড়ে উঠলেও চেরনোবিল শহর আজও পরিত্যক্ত। 1945 সালের 6ই আগস্ট সকাল 8:15 বিশ্বের সর্বপ্রথম পারমাণবিক বোমা লিটল বয় জাপানের হিরোশিমা শহরে নিক্ষেপ করা হয়। এর ফলে গোটা শহর প্রায় ধূলিসাৎ হয়ে যায়। 9ই আগস্ট জাপানের আরও একটি শহর নাগাসাকিতে ফ্যাটম্যান নামের আরও একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। এই দুই ভয়ানক বিস্ফোরণের ফলে 2 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়। এছাড়াও আরও একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল 26শে এপ্রিল 1986। রাত তখন 1:23। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান ইউক্রেনের চেরনোবিল শহরের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4 নম্বর রিঅ্যাক্টর হলটি বিস্ফোরিত হয়ে যায়, যার ফলে 30 জন মানুষের মৃত্যু হয় এবং বহু মানুষ তেজস্ক্রিয়তার শিকার হয়, যা ইতিহাসে এখনো পর্যন্ত সবথেকে বিধ্বংসী পারমাণবিক বিপর্যয় হিসেবে পরিচিত। এই ঘটনাটি নিয়ে আরও বিস্তারিতভাবে আমি পূর্বের একটি ভিডিওতে আলোচনা করেছি। আজকে জানবো আস্তে আস্তে জাপানের এই দুই শহর হিরোশিমা ও নাগাসাকিতে পুনরায় জনবসতি গড়ে উঠলেও পারমাণবিক বিপর্যয়ের 38 বছর পরও চেরনোবিল শহর আজও পরিত্যক্ত। গবেষকদের মতে সেখানে এখনো পর্যন্ত বসতি স্থাপন করা সম্ভব নয়। কিন্তু এখনো পর্যন্ত চেরনোবিলের কেন এমন অবস্থা? কি পার্থক্য রয়েছে পারমাণবিক বোমা বিস্ফোরণ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনাটির মধ্যে? কোনটি বেশি ভয়ানক? চলুন জেনে নিই। প্রথমেই জেনে রাখা উচিত, দুটি ঘটনা একই ধরনের হলেও প্রকারভেদ আলাদা। অর্থাৎ চেরনোবিলে ঘটা দুর্ঘটনা কোনো পারমাণবিক বোমা বিস্ফোরণ নয়। প্রথমে জানতে হবে পারমাণবিক বোমা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে পার্থক্য কী। পারমাণবিক বোমা ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুটোই নিউক্লিয়ার ফিশন বা ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে, কিন্তু এদের কাজের উদ্দেশ্য এবং পদ্ধতি দুটোই ভিন্ন। সাধারণত ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 নামের তেজস্ক্রিয় মৌলকে একটি নিউট্রন কণা দিয়ে আঘাত করলে সেই মৌলটি কয়েকটি কণায় ভেঙে যায় এবং সাথে সাথে তাপ উৎপাদন করে। এইভাবে সেই ভেঙে যাওয়া কণা আরও উপস্থিত মৌলকে গিয়ে আঘাত করে। এইভাবে চলতে থাকে নিউক্লিয়ার ফিশন। পারমাণবিক বোমার লক্ষ্য হলো যতটা সম্ভব শক্তি একই সময়ে মুক্তি করা। পারমাণবিক বোমার মধ্যে কোনো রকম নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে না। একবার প্রক্রিয়া শুরু হলে এটি দ্রুত তাপ উৎপাদন করে বিস্ফোরণ ঘটে। কিন্তু সেই জায়গাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউক্লিয়ার ফিশনকে নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল রড ব্যবহার করা হয়, যা নিউট্রনের সংখ্যাকে নিয়ন্ত্রণ করে এবং চেন রিয়াকশনকে স্থিতিশীল রেখে একটানা তাপ উৎপাদন করে জল ফুটিয়ে টারবাইন ঘোরার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমা শহরের ওপর নিক্ষেপ করা হয়েছিল পৃথিবীতে তৈরি প্রথম পারমাণবিক বোমা লিটল বয়। এই লিটল বয় বোমাটিতে 141 পাউন্ড বা 64 কিলোগ্রাম ইউরেনিয়াম মজুদ ছিল, যার পরিমাণ কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মজুদ থাকা ইউরেনিয়ামের থেকে অনেকটাই কম। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো 1000 মেগাওয়াট চুল্লির জন্য প্রতি বছর প্রায় 50,000 পাউন্ড ইউরেনিয়াম প্রয়োজন হয়। 1986 সালের 26শে এপ্রিল চেরনোবিল বিপর্যয়ের সময় রিঅ্যাক্টর নম্বর 4-এ প্রায় 4000 পাউন্ড ইউরেনিয়াম মজুদ ছিল, যার ফলস্বরূপ চেরনোবিল বিস্ফোরণ হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার তুলনায় 400 গুণ বেশি তেজস্ক্রিয় পদার্থ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছিল। এছাড়াও যখন কোনো পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় তখন সমস্ত ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম প্রায় সঙ্গে সঙ্গে ব্যবহৃত হয়ে তৎক্ষণাৎ অধিক শক্তি উৎপাদন করে। কিন্তু চেরনোবিল বিপর্যয়ের প্রায় 10 দিন ধরে ইউরেনিয়াম 235 ধারণকারী জ্বালানি রডগুলি থেকে বিকিরণ ছড়িয়ে যেতে থাকে। তেজস্ক্রিয় মৌলের উপাদানের পরিমাণ এবং বিকিরণ ছড়ানোর সময় দীর্ঘ হওয়ার ফল হলো আজও জনবসতি থেকে বঞ্চিত থাকার অন্যতম প্রধান কারণ। অন্যদিকে হিরোশিমা ও নাগাসাকি একটি বিশাল পারমাণবিক বিস্ফোরণ সহ্য করেছিল, যা অল্প সময়ে প্রচুর পরিমাণে শক্তি মুক্তি দিয়েছিল, যার ফলে বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে বেশি ক্ষতি হলেও দীর্ঘমেয়াদী প্রভাব অনেকটাই কম ছিল। দ্বিতীয় কারণস্বরূপ বলা যেতে পারে জাপানের হিরোশিমার লিটল বয়টি মাটি থেকে 1900 ফুট বা
579 মিটার উচ্চতায় বিস্ফোরিত হয়েছিল এবং ফ্যাটম্যান মাটি থেকে 1650 ফুট বা 503 মিটার উচ্চতায় বিস্ফোরিত হয়। এর ফলে বিস্ফোরণ থেকে উৎপন্ন শক্তি এবং তেজস্ক্রিয় বিকিরণ সরাসরি বায়ুতে উন্মুক্ত হয়ে ছড়িয়ে পড়ে এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন মাশরুম আকৃতির মেঘ শকওয়েভ তৈরি করে। মাটির তাপমাত্রা 4000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হওয়ায় নিমেষের মধ্যে মানুষজন পুড়ে বাষ্পীভূত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে টাইফুনের গতিতে ধেয়ে আসা দমকা হাওয়া ভেঙে গুড়িয়ে দেয় ঘরবাড়ি। তার কিছুক্ষণ পর হাওয়া থেমে গেলে আকাশের দিকে শুধু কালো ধোঁয়ার আস্তরণ দেখা যায়। 70% বেশি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। জাপানের এই দুই শহর হিরোশিমা ও নাগাসাকিতে এই বিস্ফোরণের ভয়াবহতা বেশি হলেও ধীরে ধীরে হাওয়ার মাধ্যমে তেজস্ক্রিয়তা কিছু মাসের মধ্যেই আস্তে আস্তে শিথিল হয়ে যায়। যেখানে চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের 4 নম্বর রিঅ্যাক্টর হলটির বিস্ফোরণ অনেকটাই দুর্বল ছিল, যার ফলে কোনো রকম মাশরুম আকৃতির মেঘ বা শকওয়েভ তৈরি না হলেও এই দুর্ঘটনাটি ঘটার পরও তেজস্ক্রিয় বিকিরণ ভূপৃষ্ঠে বহু দিন ধরে ঘটে চলেছিল। প্রচুর পরিমাণে মজুত করা তেজস্ক্রিয় মৌলের কারণে চেরনোবিলে বিস্ফোরিত উন্মুক্ত কোর দ্বারা উৎপন্ন বিকিরণ বায়ুতে ছড়িয়ে পড়া ছাড়াও বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ কেন্দ্রটি বিস্ফোরিত হওয়ার কারণে কোর অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাকশন হওয়ার জায়গাটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং সেই টুকরোগুলি বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে, যার ফলে তেজস্ক্রিয়তা গাছ থেকে শুরু করে কৃষিক্ষেত্রে ছড়িয়ে যেতে থাকে। অনেক প্রাণীর মৃত্যু হয়। বহু গবাদি পশু ঘাস ও কৃষিজাত পণ্য খাওয়ার ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে এবং সেই গবাদি পশুর দেওয়া দুগ্ধজাত খাবার খাওয়ার ফলে আনুমানিক 6000-এরও বেশি শিশু থাইরয়েড এবং বিভিন্ন মরণ রোগে আক্রান্ত হয়। এরপরও ধীরে ধীরে বহু সময় ধরে শুধু ইউক্রেনই নয়, সমগ্র ইউরোপ সহ পার্শ্ববর্তী অনেক অঞ্চল এই দুর্ঘটনার কবলে পড়ে। বহু মানুষের প্রাণ যায় ও ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রকমের মরণ রোগের শিকার হয়। তেজস্ক্রিয় বজ্র বায়ুতে মিশে যাওয়ার কারণে আশেপাশের বহু অঞ্চলে রাসায়নিক বৃষ্টিপাতও দেখা যায়। 2রা মে 1986 চেরনোবিল প্ল্যান্ট সংলগ্ন 30 কিলোমিটার এলাকা তেজস্ক্রিয় নিষিদ্ধ এলাকা বলে ঘোষণা করা হয়। আস্তে আস্তে পরিত্যক্ত শহরে পরিণত হয় চেরনোবিল। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো আকস্মিকভাবে বহু মানুষের মৃত্যু না হলেও পরোক্ষভাবে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই বিপর্যয়ের মাধ্যমে। কিন্তু ওইদিকে আস্তে আস্তে বছরের পর বছর ধ্বংসস্তূপে পরিণত হওয়া দুই শহর হিরোশিমা ও নাগাসাকি পুনর্নির্মাণে এগিয়ে আসে বহু মানুষ। আজকের ছবি সেই দিনের থেকে অনেকটাই আলাদা। আপনি আজকের এই দুই শহরকে দেখে বিশ্বাসই করবেন না যে সেখানে পরমাণু হামলার মতো কোনো কিছুর ইতিহাস রয়েছে। কিন্তু চেরনোবিল এলাকা এখনও ব্যাপকভাবে দূষিত এবং এটি আগামী অনেক দশক ধরে মানুষের বসবাসের জন্য অনিরাপদ হিসেবে বিবেচিত হয়েছে। বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত রিঅ্যাক্টরকে পরিবেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটি কংক্রিট এবং ইস্পাতের আচ্ছাদন তৈরি করা হয়েছে এই 4 নম্বর রিঅ্যাক্টর হলটির ওপরে। চেরনোবিল পরিষ্কার করার প্রচেষ্টায় দূষিত মাটি সরিয়ে ফেলা হয়েছে এবং অনেক গাছপালাও কেটে ফেলা হয়েছে। এই প্রচেষ্টাগুলি এখনও চলমান রয়েছে। এখনও চেরনোবিল পরিত্যক্ত এলাকায় ফিরে যাওয়া নিয়ে বিজ্ঞানীদের মতামত ভিন্ন। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন এই এলাকাটি এখনও বসবাসের জন্য অনিরাপদ এবং পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত মানুষের ফিরে যাওয়া উচিত নয়। চেরনোবিল এলাকায় এখনও প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। দীর্ঘমেয়াদী রোগ, ক্যান্সার এবং অন্যান্য স্বাস্থ্যকর সমস্যা দেখা দিতেই পারে এখানে বসবাস করলে। এই কারণে চেরনোবিল শহর এবং আশপাশের এলাকা আজও পরিত্যক্ত রয়ে গেছে। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে আগামী পর্বে।